তুমি আমার গায়ে হাত দিও না। আমার কাছে কেন বারবার আসো? তোমার আশা কোনো দিন পূর্ণ হবে না। আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক কোনো দিন করব না। জয়ের বড় দাদার বিয়ে হয়েছে প্রায় 6 মাস হলো। তার দাদা শহরে চাকরি করে, বৌদি বাড়িতে থাকে। দাদা প্রতি মাসে একদিন করে বাড়ি আসে। জয়ের বয়স প্রায় 17 বছর। জয় ওর ভাবির দিকে প্রথম থেকেই একটু খারাপ দৃষ্টি দিত, কিন্তু ওর বৌদি কখনোই সেটা খারাপভাবে নেয়নি। ওর বৌদি খুব সুন্দর দেখতে ছিল। জয়ের দাদা মাসে একদিন বাড়ি আসায় ওর বৌদির চাহিদা মেটাতে পারতো না। সেটা জয় সব সময় বুঝতে পারতো বৌদির চলাফেরা দেখে। কিন্তু ও এটা জানতো যে বৌদি কখনোই দেওরকে অন্য চোখে দেখেনি। একদিন বৌদি রান্নাঘরে রান্না করছিল, তখন জয় বৌদির কাছে গিয়ে বসে, বৌদিকে এটা ওটা এনে সাহায্য করতে থাকে। বৌদি তাতে বেশ খুশি হয়। একটু পর জয় বৌদির পিছনে বসে বৌদির চুলের খোপা খুলে দেয়, তারপর চুল নিয়ে বিভিন্ন প্রশংসা করতে থাকে। বৌদি তাতে খারাপ কিছু ভাবে না। এমনভাবেই দিন কাটতে থাকে। বৌদিও এক প্রকার সয়ে নিয়েছিল নিজেকে। দেওর যাই করুক খারাপ ভাবতো না। আর শাশুড়ি সবসময় বলতো জয়কে আদর যত্ন করে রাখতে, তাই দেওরের প্রতি আরও বেশি মনোযোগী হয়ে ওঠে। জয়ের ভাইয়ের বাড়ি আসার আর 2 দিন বাকি। বৌদিকে দেখতে যেন আজ অন্য দিনের থেকে একটু বেশি সুন্দর লাগছে। কিছুতেই নিজেকে সামলানো যায় না। বৌদি যখন স্নানের পর নিজের চুল আঁচড়ায়, তখন জয় হঠাৎ ঘরে ঢোকে বৌদির গায়ে স্পর্শ করে। আস্তে আস্তে হাত বোলায় দেহের বিভিন্ন অঙ্গে। বৌদি কিছুক্ষণ একদম শান্ত হয়ে থাকে, যেন তার অনেক বেশি ভালো লাগছে। তারপর বৌদির লজ্জা পেয়ে একটু সরে আসে। বৌদি বলল, এমন কেন করছো? আমি যে নিজেকে কেমন যেন হারিয়ে ফেলছি। বৌদি, তোমাকে আজ এত সুন্দর লাগছে যে আমি নিজেকে সামলাতে পারছি না। আমি কি করব বলো? তুমি আর আমি যদি... যা, এমন বলো না। তোমার ভাই আসবে 2 দিন পর। সে যদি এসে ধরে ফেলে, তুমি সারা জীবন তো ভাইয়েরই থাকবে। আমার একটি দিনের জন্য হও। জয় বৌদির কাছে সরে গিয়ে বৌদিকে স্পর্শ করতে থাকে। তারা নিজেদের দুটো দেহ একসাথে করে ফেলে। নিজেদের মনের স্বাদ মিটে গেলে দুজনে ফ্রেশ হয়ে নেয়। জয় পুরোটাই ভিডিও করে রেখেছিল, তাই সে ব্ল্যাকমেল করার একটা বড় ফাঁদ তৈরি করে ফেলে। শারীরিক মিলনের পর বৌদি অনেকটাই হতাশ হয়ে পড়ে। সে তো নিজের ইচ্ছেতে এমনটা করতে চায়নি, কিন্তু কি করে এমনটা হয়ে গেল? তার দেহের মধ্যে একটা যন্ত্রণা শুরু হয়ে যায়। যদি কেউ তাদের শারীরিক মিলনের কথা জানতে পারে, তবে তো কেলেঙ্কারি হয়ে যাবে। সে কুল কিনারা খুঁজে পায় না। কি করেছে সে? দেওরের সাথে? মানুষ তো ছিচি করতে থাকবে। আর আদেও কি তাকে এই বাড়িতে থাকা হবে? নানান রকম প্রশ্নের তার মাথা জট পাকাতে থাকে, সাথে ভয়টা শরীরটা হিম করতে থাকে। বৌদি আর স্থির হয়ে বসে থাকতে পারে না, ছুটে যায় জয়ের ঘরে। জয় তখন ফ্রেশ হয়ে রুমে বসেছিল। বৌদি জয়কে বলে, জয়, আমার খুব ভয় করছে। তুমি কেন এমনটা করলে? আমি তোমার সাথে কোনোদিন শারীরিক মিলন করতে চাইনি। তুমি কি আমাকে কোনোভাবে বশ করেছিলে? হ্যাঁ ভাবি, আমি তোমাকে বশ করেছিলাম, কিন্তু সেটা তোমার দেহের জ্বালাকে কাজে লাগিয়ে। তোমার দেহে তো অনেক বেশি জ্বালা ছিল তখন, তাই অল্পতেই তুমি আমার হয়ে গেলে। তোমার হয়ে গেলাম মানে? কি বলতে চাইছো? জয় সেই শারীরিক মিলনের ভিডিওটা বৌদিকে দেখায়। বৌদি কখনোই মেনে নিতে পারছিল না যে জয় এমনটা করবে। সে যে ভয়টা পাচ্ছিল ঠিক তাই হলো। দেখেছো ভাবি, কি কিউট! খুব ভাল লাগে। এটা আমার কাছে সারা জীবন থাকবে। আর হ্যাঁ, আজ থেকে যখনই আমার মন চাইবে তখনই আমি তোমাকে... বুঝতেই পারছো? না জয়, এমনটা করো না। আমি তো তোমার বোনের সমতুল্য। তুমি তো আমার দেওর। তুমি কেন এমন করছো? তোমার দাদা জানলে কি হবে বুঝতে পারছো? আমাকে সে রাখবে না। আর এলাকার মানুষ জানলে আমার তোমার দুজনেরই ক্ষতি। কোনো ক্ষতি নেই। যদি তুমি আমার কথা মতো আমার চাহিদা পূরণ করো, তাহলে কেউ জানতে পারবে না। আর তা না করলে আমি বাধ্য হব এটা সকলকে দেখাতে। বৌদি জয়ের 2 পা জড়িয়ে ধরে, কিন্তু জয় কোনো মতে তাকে ছাড়ার রাজি হয় না। তাকে আরও চায়। জয়, তুমি তোমার দাদার খারাপ চাও? আমি দাদারও ভালো চাই, আমারও ভালো চাই। তাছাড়া দাদা তো মাসে একদিন মাত্র বাড়িতে আসে। তোমার তো অনেক খারাপ লাগে, আমি বুঝি। তুমি দাদার সাথে মাসে একদিন রোম্যান্স করো, আর বাকি কয়েকদিন আমার সাথে। তুমি এত নিষ্ঠুর কেন জয়? তুমি কি করছো কিছু বুঝতে পারছো? আমাদের এই সংসারে আগুন ধরাচ্ছ, আগুন। আমি তোমাকে কোনো দিন মাফ করব না, কোনো দিন না।
জয় তার রুম থেকে বের হয়ে যায়। দুদিন পর জয়ের দাদার বাড়ি আসার দিন। সকাল থেকে বৌদি মনের মতন করে ঘর বাড়ি গোছাতে থাকে, সেই সাথে নিজেকেও অনেক সুন্দর করে সাজায়। জয় পুরো দৃশ্যটা খুব মন দিয়ে দেখছিল, কিন্তু সে তখন কোনো কথাই বলেনি। বৌদি যখন স্নান করার জন্য বাথরুমে যায়, জয় তার পিছনে পিছনে বাথরুমে আসে। বৌদি ঘাবড়ে গিয়ে বলে, এ কি, তুমি কেন আসছো? আমি তো স্নান করব, তুমি পরে এসো। কিন্তু জয় তো অন্য কিছু চায়। বৌদি সেটা বুঝেও না বোঝার ভান করে। জয় বৌদির শরীরে হাত লাগায়। বৌদি রেগে মেগে তার হাতটা সরিয়ে দেয়। এই, কি চাও তুমি? আজ আমার স্বামী বাড়ি আসছে, আজও তুমি এরকম করছো? তুমি কি মানুষ? চলো না ভাবি, একসাথে স্নান করি। আর যদি না চাও তবে আমার কিছু করার নেই, শুধু ভিডিওটা মানুষের কাছে চলে যাবে। কোনো উপায় না খুঁজে পেয়ে জয় আবার শারীরিক সম্পর্কে জড়ায় বৌদির সাথে। অনেকক্ষণ তাকে নির্মম নির্যাতন সহ্য করতে হয়। তার কিছুই করার ছিল না, সম্মান বাঁচাতে তাকে এই কষ্ট সহ্য করতে হয়েছে। রাতে খাবারের টেবিলে বসেছেন জয়ের বাবা মা। সেজুতি ভাবি এটা সেটা এনে দিচ্ছিলেন, কিন্তু শাশুড়ি মা আজ মাংসের তরকারিটা প্রথমেই মুখে তুলে ফেলে দিলেন। বৌমা, মাংসের তরকারিতে এত লবণ কেন? মুখে তোলা যাচ্ছে না। এত মন ভোলা হয়ে রান্না করো কেন বৌমা? দেখো তো, আজ তোমার শ্বশুর কত শখ করে মাংসটা এনেছিলেন, আর তুমি রান্নাটা এভাবে লবণ দিয়ে নষ্ট করে দিলে। সেজুতি ভাবি নীরবে পাশে দাঁড়িয়ে শুনছেন। সে কি করবে? সন্ধ্যায় জয় তাকে রান্নায় বারবার বিরক্ত করছিল। সেজুতি ভাবি ভাবছেন এবার হয়তো ভুল করে দুবার তরকারিতে লবণ দিয়ে ফেলেছেন তিনি। আজ রাতে নিজের ঘরে শুয়ে শুয়ে সেজুতি ভাবি একটা গল্পের বই পড়ছিলেন। হঠাৎ তার ঘরের দরজায় কেউ ধাক্কা দিতে দেখলেন। তিনি দরজার পাশে গিয়ে বললেন, কে? তখন বাহির থেকে জয়ের কণ্ঠ শোনা গেল। ভাবি, দরজা খোলো। কেন, কি হয়েছে? আরে ভাবি, খোলো না। জয়, আমি জানি তুমি কিসের জন্য আমার রুমে ঢুকতে চাইছো। শোনো, আজ তো বিকেলে তোমাকে আমি বাধা দিইনি, এখন আমার মাথা ব্যথা করছে। যাও, ঘুমাতে যাও। ভাবি, তুমি দরজা খুলবে নাকি বলো? যদি না খোলো আমি এখনই ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দেব, তখন বুঝবে কত ধানে কত চাল। কেন এমন করছো তুমি? এই বলে সেজুতি ভাবি তার রুমের দরজা খুললেন। জয় তার ভাবির রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। জয়, এই কি করছো? বাড়িতে মা বাবা থাকে, তারা যদি বুঝতে পারে তাহলে আমার কপালে অনেক দুঃখ আছে। সেটা বোঝো না কেন জয়? কেন আমার জীবনটাকে অতিষ্ঠ করে দিচ্ছ? বাবা মা কখনোই বুঝতে পারবে না, রাতে তারা নাক ডাকিয়ে ঘুমায়। তুমি অযথাই টেনশন করছো ভাবি। সেজুতি ভাবি নির্বাক চেয়ে চেয়ে বিছানায় গিয়ে বসলেন, যেন তাহার হাত পা বাঁধা, কিছুই করতে পারছে না। জয় তাহার ভাবির পাশে গিয়ে বসে অসভ্যতা শুরু করে দিল ইতিমধ্যে। তিনি বাধা দিতেই জয় তাকে জোর করে অসভ্যতা করতে থাকলো। অল্প বয়সী সেজুতি ভাবির প্রতি জয়ের তিলে তিলে জমে থাকা আকাঙ্ক্ষা যেন তীব্র রূপে বহিঃপ্রকাশ পাচ্ছে তার। জয় ভাবিকে ইচ্ছে মতন তাহার ইচ্ছের বিরুদ্ধে যা ইচ্ছে তাই করছে। মহিলাটা নিথর হয়ে জয়ের বর্বরতা শুধু দেখে যাচ্ছে। রাত তখন 3টে। সেজুতি ভাবি জয়কে লক্ষ্য করে বলেন, জয়, এখন যাও, বাবা একটু পর উঠবে। এখন তো তুমি শান্ত হয়েছ, যাও এবার। জয় কিছুতেই যেতে চাইছিল না। এবার জয় ভাবির রুম থেকে চলে আসলো। আজ খুব লেট করে ঘুম থেকে উঠছেন সেজুতি ভাবি, তাই তার শাশুড়ি তাকে কত কথাই না শোনালেন। সেজুতি ভাবি নীরবে সহ্য করে কিচেনে কাজে মনোযোগ দিলেন। এদিকে আজ জয়ের ভাই বাড়িতে আসার কথা, তাই সকাল থেকে সেজুতি ভাবির শাশুড়ি মা বউকে বারবার কথা শোনাচ্ছিলেন। ছেলেটা আমার এতদিন পর বাড়ি আসছে, আর তোমার মাঝে কোনো আনন্দ নেই বৌমা। আজকাল দেখছি তুমি খুব লেট করে উঠছো। এই বৃদ্ধ বয়সে কি আমাকে রান্নাঘরে ঢুকতে হয়? আমার বাতের ব্যথায় আমি চলতে পারি না। ভাবছিলাম ছেলের বউ ঘরে এনে সুখ করব। মরি যা, কি দেখে যে মেয়ে এনেছিলাম, কপাল আমার। সেজুতি ভাবি মন খারাপ করে কাজ করছেন, আর মনে মনে ভাবছেন আর বলছেন, কাল রাতে জয় তাকে বাধ্য করেছে সারা রাত জেগে রাখতে, কিন্তু ভুল না করে আজ সে দোষী। না জানি আমার কপালে কি আছে। বিকেল 4টের দিকে সেজুতি ভাবির হাজবেন্ড শফিক সাহেব বাড়িতে আসলেন। হাজবেন্ড আসার কয়েকটা দিন জয় তাকে আর ডিস্টার্ব করলো না। কিছুদিন পর, আচ্ছা ঠিক আছে, আমি এখন তোমাকে আর ডিস্টার্ব করব না, কিন্তু রাতে আমি এখন তোমার রুমে আসবো। জয়, আমার শরীরটা ভালো নেই আজ। না ভাবি, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি আসবো, এই বলে গেলাম। রাত 11টার দিকে সেজুতি তার রুমে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ তাহার ঘরের দরজায় কে যেন ধাক্কা দিচ্ছে।
সেজুতি ভাবি বিরক্ত ভাব নিয়ে দরজার দিকে তাকালেন, কিন্তু অনবরত দরজায় ধাক্কাধাক্কির শব্দে সেজুতি ভাবি তাহার দরজার পাশে কি বললেন, কি হয়েছে জয়? তোমায় বললাম তো আজ আমার শরীরটা ভালো নেই, তারপরও কেন আসছো? ভাবি, তুমি দরজা খুলবে কি না বলো, আমায় রাগিয়ে দিও না, আমি রাখলে জানো তো কি হবে। সেজুতি ভাবি অনেকটা ক্লান্ত মন নিয়ে দরজা খুললেন। এদিকে জয় হুড়মুড়িয়ে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। সেজুতি কিছু বলতে চেয়েও যেন বলতে পারছে না। ইতিমধ্যে জয় তাহার অসভ্যতা শুরু করে দিল। রাত তখন 4টে। জয় তাহার রুমের দিকে ফিরে আসলো। সেজুতি ক্লান্ত, কখন যে ঘুমিয়ে পড়ল বুঝতেই পারল না। আজও লেট করে ওঠা সেজুতি ঘড়ির দিকে তাকাতেই তাহার মনটা ভয়ে ও হতাশায় ডুবে গেল। তড়িঘড়ি করে তাহার বাথরুমে গিয়ে গোসলটা সেরে কিচেনের দিকে রওনা দিলেন। এইদিকে তাহার শাশুড়ি সেজুতিকে দেখে আজ ঘুরে ফিরে কয়েকটা বার কটু কথা শোনালেন। সেজুতি বিষণ্ণ মন নিয়ে খানিক্ষণ কিচেনে কাজ করতে করতে হঠাৎ তাহার চোখ থেকে অঝোর ধারায় পানি পড়তে লাগলো। সেজুতি বুঝতে পারছিল না তাহার এখন কি করা উচিত। স্বামীকেও যে বলবে এই রাস্তাটাও তাহার বন্ধ। জয়ের প্রলোভনে তাহার প্রথম ইচ্ছায় মিলনটা করেছিল জয়ের সাথে, কিন্তু জয় যে গোপনে ভিডিওটা রেকর্ড করবে সে কখনো কল্পনাও করেনি। সারাদিন নিজের ঘরে বসে প্রচণ্ড ভাবনায় ডুবে থেকেও সে যদি তাহার সন্নিকট সমস্যার সমাধান করতে পারল না। অবশেষে তাহার মাথায় একটা প্ল্যান আসলো। যদিও তাহার স্বামী এটাতে কতটা সাপোর্ট দেবে সেটা নিয়ে তিনি যথেষ্ট দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। তিনি মনে মনে ভাবলেন, এবার শফিক সাহেব আসলে সেজুতি ভাবি তাকে বুঝিয়ে শুনিয়ে তাহার কর্মস্থলে থাকার বায়না ধরবেন। কিন্তু শফিক সাহেব আসতে আরও মাসখানেক। সদ্য লোকটা তাহার কর্মস্থলে গিয়েছে, কিন্তু এই এতটা দিন জয়ের নির্মমতা তাকে সহ্য করতে হবে এটা ভেবে তাহার দম বন্ধ হয়ে আসছিল। এদিকে আজ জয়ের মা বাবা জয়দের নানা বাড়িতে বেড়াতে যাবে। দুপুরে যাওয়ার সময় সেজুতি ভাবির শাশুড়ি তাহার বৌমাকে ডেকে বললেন আজ তারা সেখানে থাকবেন। আরও বলে গেলেন, বৌমা, আমার জয়ের যেন ঠিক মতন খাবার দিও। বিকেল 4টের দিকে সেজুতি ভাবি তাহার রুমটা গুছাচ্ছিলেন। এদিকে সারাদিন বাহিরে থেকে জয় বাড়িতে ফিরল। এসেই তাদের কাজের ছেলে করিমের কাছে জানতে পারল তাহার মা বাবা আজ তাদের নানা বাড়িতে বেড়াতে গেছে। সেই শুনে জয়ের খুশির অন্ত নেই। তড়িঘড়ি করে তাদের বাড়িতে প্রবেশ করলো। প্রথমে রান্নাঘরের দিকে গিয়ে সে সেজুতি ভাবির খোঁজ করছিল, কিন্তু সেখানে না পেয়ে সেজুতি ভাবির রুমে আসলো। কিন্তু সোনিয়াকে দেখে তাহার মেজাজটা খারাপ হয়ে গেল। পাশের বাড়ির জাব্বার চাচার মেয়ে সোনিয়া ও সেজুতি ভাবি বসে গল্প করছিলেন। জয় অনেকক্ষণ দাঁড়িয়ে সোনিয়াকে দেখে তার রুমের দিকে নিরাশায় ফিরে এলো, আর মনে মনে বিড়বিড় করে বলতে লাগলো, বজ্জাত মেয়েটা আর আসার সময় পেল না। এদিকে সেজুতি ও সোনিয়া অনেকক্ষণ গল্প করতে করতে একটা পর্যায়ে সেজুতি ভাবি সোনিয়াকে আজ রাতে তার সাথে থাকার বিশেষ অনুরোধ করলেন। অবশেষে সোনিয়া সেজুতি ভাবির সাথে থাকবে বলে সম্মতি দিল। এদিকে জয় খানিক্ষণ নিজের ঘরে ছটফট করতে করতে দরজার বাহিরের দিকে তাকাচ্ছিল, যেন কখন সোনিয়া বের হয়। কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পর এবার জয় সেজুতি ভাবির রুমে গিয়ে বলল, ভাবি, ভাত খাবো, টেবিলে ভাত দাও। এই বলে সে সোনিয়াকে জিজ্ঞেস করলো, কি রে, তোর কেমন অবস্থা? কলেজ ঠিক মতন যাচ্ছিস কি? হ্যাঁ ভাইয়া, কলেজ ঠিক মতন চলছে। তোর ফাইনাল পরীক্ষা কবে? ভাইয়া, সামনের মাসে। তাহলে এভাবে গল্প আড্ডায় মন না দিয়ে বেশি বেশি পড়ায় মন দাও, তা না হলে তো রেজাল্ট ভালো করতে পারবে না। এদিকে সেজুতি ভাবি জয়ের জন্য টেবিলে খাবার দিয়ে জয়কে ডাকলেন। জয় খাবার খাওয়ার জন্য টেবিলে আসলো। সন্ধ্যা ঘনিয়ে আসছে। জয় লক্ষ্য করলো সোনিয়া তখনও বাড়ি যাচ্ছে না। তার মনে মনে প্রচণ্ড রাগে শরীর জ্বলে যাচ্ছিল। জয় কিছুটা হলেও সে অনুমান করতে পারল আজ সোনিয়া সেজুতি ভাবির সাথে থাকবে হয়তো। রাতে অনেকবার জয় কিচেনের দিকে গেল, কিন্তু সব সময় সোনিয়া তার ভাবির সাথে লেগেছিল। বারবার বিরক্ত ভাব নিয়ে জয় তার রুমে ফিরে আসলো। রাত তখন 1টা। জয় তার রুমে বসে থাকতে থাকতে প্রচণ্ড ছটফটানিতে সময়টা পার করছিল। হঠাৎ তাহার মনে কি আসতে সেজুতি ভাবির রুমের দিকে গেল। ইতিমধ্যে সেজুতি ও সোনিয়া ঘুমিয়ে পড়েছেন। খানিকক্ষণ জয় দরজায় আস্তে আস্তে টুকটুকানির পরও সেজুতি ভাবির ঘুম ভাঙাতে পারল না। কিন্তু শব্দ করে যে দরজাটা ধাক্কা দেবে সেই সাহসটুকুও পেল না, কারণ সোনিয়া যদি জেগে যায় তাহলে বিষয়টা সারা পাড়ায় ছড়িয়ে পড়বে। জয় সোনিয়াকে নিয়ে বিড়বিড় করে বলল, যে মেয়ে রে বাবা, যদি জানতে পারে ভাবির সাথে আমার এমন সম্পর্ক তাহলে তার 1 মিনিট লাগবে সারা পাড়া বলে বেড়াতে।
তাই জয় প্রচণ্ড ক্লান্ত মন নিয়ে নিজের ঘরে এসে শুয়ে পড়ল। কিন্তু কিছুতেই তাহার চোখে ঘুম আসছিল না, কারণ আজ মা বাবা নেই। এমন একটা সুযোগ নষ্ট হলো পাশের বাড়ির সোনিয়ার জন্য। প্রচণ্ড রাগে বিছানায় শুয়ে শুয়ে সে তার ঘরের ওপরের দিকে তাকাচ্ছিল। হঠাৎ ওপরের বাঁশের বেতের ছাদের দিকে লক্ষ্য করতে তার মাথায় একটা প্ল্যান আসলো। জয় চিন্তা করলো তার ওপরের রুমের বাঁশের ছাদে উঠে গিয়ে সেজুতি ভাবির রুমে নামতে পারবে। কিন্তু এটা বিড়বিড় করে বলতে লাগলো, সোনিয়া যদি জেগে যায় তাহলে তো একটা লঙ্কা কাণ্ড হয়ে যাবে। কিন্তু কি করবে বুঝতে পারছিল না। এদিকে আজকাল সেজুতি ভাবির কাছে যাওয়াটা জয়ের প্রচণ্ড নেশায় পরিণত হয়ে গেছে। রাত তখন 2টো। কিছুতেই জয়ের ছটপটানি মন শান্ত হচ্ছে না। তার মন, চিন্তাশক্তি, বিবেক বুদ্ধিগুলো ক্রমে ক্রমে হ্রাস পাচ্ছে। এদিকে প্রচণ্ড উত্তেজনা থেকে জয়ের মাথা যেন স্বাভাবিক মানুষের মতন কাজ করছে না। বারবার তাহার মন চাইছে ছাদের দিকে উঠে গিয়ে সেজুতি ভাবির রুমে প্রবেশ করবে। রাত তখন 3টে। অবশেষে জয়ের চিন্তা শক্তির অবসান ঘটিয়ে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে এবার তার রুমের ছাদে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। একটা পর্যায়ে সে তার রুমের পাশের ছাদে উঠল, কিন্তু প্রচণ্ড শব্দ হওয়াতে সে খুব ধীর গতিতে সেজুতি ভাবির রুমের ছাদে গিয়ে পৌঁছালো। কিন্তু সমস্যা হলো, এখন সে নিচে নামবে কিভাবে? নিজের সাথে বিড়বিড় করে বলল, যদি কোনো শব্দ হয় আর সোনিয়া জেগে যায়। অনেকক্ষণ ছাদে বসে থেকে জয় বিরক্ত ভাব নিয়ে এবার সিদ্ধান্ত নিল সে নিচে নামবে। তাই জয় তার পাটা নিচের দিকে বাড়িয়ে মেঝেতে নামতে শুরু করলো। এদিকে অন্ধকার রুম থাকায় সে খুব দ্বিধাদ্বন্দ্বে ছিল কোন দিকে সেজুতি ভাবি ঘুমিয়েছেন। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে জয় ভাবলো ডান দিকে হয়তো সেজুতি ভাবি ঘুমিয়েছেন। তাই সে এবার সেজুতি ভাবি বলে তার শরীর স্পর্শ করে ডাকতে শুরু করলো। কিন্তু তাহার হাতের স্পর্শে সেজুতি ভাবির কাপড়ে মনে হলো না যে এটা তো সোনিয়া। কিন্তু সোনিয়া ঘুমে থাকায় জয়ের ডাক শুনতে পায়নি। তাই এবার জয় কিছু সময় দাঁড়িয়ে বাম দিকে গিয়ে সেজুতি ভাবিকে ডাকতে শুরু করলো। অনেকক্ষণ ডাকাডাকির পর সেজুতি ভাবি লক্ষ্য করলেন তার রুমে জয় এসেছে। জয়কে দেখে তিনি এতটাই অবাক হলেন, তৎক্ষণাৎ তার মাথা যেন ঘুরে গেল। ফিসফিস করে জয়কে বললেন, ইস জয়, কি হচ্ছে এটা? সোনিয়া যদি বুঝতে পারে? কি হবে বুঝতে পারছো? পাগলামি করছো কেন? যাও নিজের রুমে যাও। ভাবি, আমার রুমে আসো, তা না হলে আমি যাব না। জয় প্লিজ, দয়া করে যাও তুমি। সোনিয়া যদি জেগে যায় আর আমাকে তার পাশে না পেয়ে সন্দেহ করে? ভাবি, আমি কিছু বুঝতে চাই না, না আসলে আমি যাব না। ইস, জয় যাও, আসছি, এখন যাও। দরজাটা আস্তে আস্তে খুলে মনের আনন্দে তার রুমে এসে প্রচণ্ড আগ্রহ নিয়ে সেজুতি ভাবির অপেক্ষা করছিলেন। সেজুতি অশ্রু ভারাক্রান্ত মন নিয়ে জয়ের রুমে প্রবেশ করলেন। সে না চাইতেই তার ইচ্ছার বিরুদ্ধে জয় সেজুতির ওপর তার তীব্র আসক্তিটা প্রয়োগ করলো। অনেকক্ষণ জয়ের তীব্রতা সহ্য করতে করতে মহিলাটির নিথর দেহটা নির্বাক নিশ্চুপ হয়ে থাকলো। এদিকে হঠাৎ সোনিয়ার ঘুমটা ভেঙে গেল। সে পাশে হাত দিতেই সেজুতি ভাবিকে না পেয়ে প্রথমে ভেবেছিল মহিলাটি হয়তো বাথরুমে গিয়েছে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পর তার মনে সন্দেহ হতে থাকলো। সোনিয়া এবার ঘুম ভরা চোখে প্রথমে বাথরুমের দিকে না গিয়ে কিচেনের দিকে গেল, কিন্তু সেখানেও সেজুতি ভাবিকে না পেয়ে হঠাৎ জয়ের রুমের মধ্যে কারোর কথা বলার ফিসফিস শব্দ শুনতে পেল। তাই একটু এগিয়ে গিয়ে সে জয়ের দরজার ফাঁক দিয়ে দেখতেই অবাক হয়ে গেল সেজুতি ভাবি তার দেওরের সাথে এমন সম্পর্ক। সোনিয়ার নিমেষেই যেন চমকে উঠল। সোনিয়া নিজের সাথে বলল, আমি সত্যি দেখছি নাকি ঘুমের ঘোরের স্বপ্ন দেখছি? সোনিয়া লক্ষ্য করলো সে যা দেখছে সেটা কোনো কল্পনা নয়, বাস্তব। এদিকে ইতিমধ্যেই সেজুতি বাবু জয়ের রুম থেকে বাইরে বেরিয়ে আসতে শুরু করলেন। তাই সোনিয়া তৎক্ষণাৎ সেজুতি ভাবির রুমের দিকে ছুটে আসলো আর অনেকটা অভিনয় করে ঘুমের ভান করে শুয়ে পড়ল। এদিকে সেজুতি ভাবি তার কাপড় চেঞ্জ করে সোনিয়ার পাশে চুপটি করে শুয়ে পড়লেন। পরবর্তী সকালে সোনিয়ার ঘুমটা ভাঙা প্রথম চোখের পাতা খুলতেই দেখতে পেল পাশে সেজুতি ভাবি নেই। হঠাৎ তার রাতের কথা মনে পড়তেই সেজুতি ভাবি তার দেওরের সাথে এমন সম্পর্ক, এটা ভাবতেই মেয়েটা নির্বাক ও হতাশ হয়ে গেল। কারণ সোনিয়া জয়কে মনে মনে খুব পছন্দ করত, কিন্তু জয়ের সাথে তার ভাবির এমন সম্পর্ক সোনিয়ার শরীরে কাল রাত থেকে জ্বলে যাচ্ছে। সোনিয়া অনুভব করলো তার মাথায় আগুন ধরে আছে। সোনিয়া ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে ঢুকলো। হতাশ মনোভাব নিয়ে এবার কিচেনের দিকে যেতেই সোনিয়া লক্ষ্য করলো সেজুতি ভাবি রুটি বানাচ্ছেন। সোনিয়াকে দেখে সেজুতি ভাবি বললেন, তুমি উঠেছো? এখানে বসো, আমি রুটি আর চা দিচ্ছি।
কিন্তু সোনিয়ার সেজুতি ভাবির কথাগুলো যেন বিষের মতন লাগছিল। অনেকক্ষণ নীরবতার পর সেজুতি ভাবি সোনিয়াকে জিজ্ঞেস করলেন, সোনিয়া, কি হলো, চুপ করে আছো যে, বসো। সোনিয়া গম্ভীর ভাব সরিয়ে এবার বলল, না ভাবি, তোমার রুটি বানানো দেখছিলাম। এই বলে সে পাশে থাকা ছোট্ট চেয়ারটিতে বসলো। ভাবি, আমি চা খেয়ে বাড়ি যাব, ঘরে অনেক কাজ জমা আছে। সে কি, দুপুরে খেয়ে যাবে? না ভাবি, আমি খাবো না, বাড়িতে মা একা একা সামলাতে পারছে না, আমাকে যেতে হবে। সোনিয়া চা নাস্তা করে তাদের বাড়িতে ফিরে আসলো, কিন্তু কিছুতেই তার মনের অশান্ত আগুন মন থেকে দূর হলো না। নিজের ঘরে বসে থেকে তার হাতের রেকর্ড করা সেজুতি ভাবি ও জয়ের ভিডিওটা দেখছিল আর বারবার নিজেকে আগুনে পোড়াচ্ছিল। জয়কে সোনিয়া গোপনে এত ভালোবাসতো, তার এমন গুণকৃতি দেখে সোনিয়া রাগটা যেন চরম সীমা অতিক্রম করছে। এখন তার কি করা উচিত সেটা যেন সোনিয়ার মাথায় আসছিল না। কিন্তু এইদিকে এই ঘটনার একটা চরম ব্যবস্থা না করেও সোনিয়ার মন যেন শান্তি পাচ্ছিল না। প্রচণ্ড যন্ত্রণা ও উত্তেজিত হয়ে সোনিয়া প্ল্যান করলো এই ভিডিওটা সে রফিক ভাইকে দেখাবে। এদিকে জয় ঘুম থেকে উঠে সারা বাড়িতে চোখ বোলালো, কিন্তু সোনিয়াকে দেখতে না পেয়ে পুরপুরে মেজাজে কিচেনের দিকে গেল। সেজুতি ভাবি যখন কিচেনে রান্না করছিল, জয়কে দেখে তিনি 1 কাপ চা দিলেন আর জয়কে লক্ষ্য করে বললেন, জয়, তোমার কাজকর্ম ইদানিং আমাকে চরম বিপদের দিকে নিয়ে যাচ্ছে। কাল রাতে রুমে আসাটা তোমার একদমই উচিত হয়নি। যদি সোনিয়া জেগে যেত আর তোমাকে এইভাবে দেখতো, তখন আমার তোমার মাথাটা কাটা যেত। দেখো জয়, সব কিছুর একটা সীমা আছে। তোমার এই বাড়ির কাজকর্ম আর ভিডিও থেকে আমাকে রেহাই দাও, প্লিজ জয়, আমাকে মুক্তি দাও। জয় সেজুতি ভাবিকে লক্ষ্য করে বলো, ভাবি, কাল এমন করলে কেন? আমি আবার কি করলাম? তুমি সোনিয়াকে রাতে থাকতে বললে কেন? সোনিয়া আমায় একা দেখে ইচ্ছে করেই আমার সাথে থাকতে চেয়েছে। ভাবি, আমার তো মনে হলো তুমিই তাকে থাকতে বলেছো। এইদিকে ইতিমধ্যে জয়ের মা বাবা বাড়িতে এসে পৌঁছালেন। এদিকে সোনিয়ার অনেকবার শফিক সাহেবকে ফোনে ট্রাই করে পাচ্ছিল না। তিনি হয়তো অফিসের কাজে খুব ব্যস্ত, কাজের সময় মোবাইলের দিকে তার খুব কমই মনোযোগ থাকে। জয়ের মা তাহার বাপের বাড়ি থেকে তার ভাইয়ের সবজি খেয়ে তো মাছের পুকুর থেকে হরেক রকমের শাকসবজি ও গোটা 1 টুকরো মাছ নিয়ে আসলেন। তাই জয়ের মা সুফিয়া বেগম জয়কে ডেকে বললেন, বাবা, যা তো মাছ কাটার জন্য পাশের বাড়ির রাবেয়া ও পারুল বানুকে ডেকে নিয়ে আয়। বৌমা একা এগুলো সামলাতে পারবে না, আর আমার বাতের ব্যথায় আমি বসতে পারি না। আজ সেজুতি ভাবি সারাদিন ঘরের কাজ করতে করতে রাতের দিকে ক্লান্ত শরীর নিয়ে নিজের ঘরে এসে শুয়ে আছেন। কিছুক্ষণ পর তিনি একটা গল্পের বই হাতে নিলেন। বালিশে হেলান দিয়ে তিনি তার প্রিয় লেখকের বইটি পড়ছিলেন আর যথেষ্ট আনমনে বইয়ের পৃষ্ঠায় ডুবে থাকলেন। কিছুক্ষণ পর তার ঘরের দরজার কটকট শব্দ শোনা গেল। সেজুতি ভাবির দরজার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেন আর ক্লান্ত দেহ নিয়ে বললেন, জীবনে কোন পাপ করেছি যে এমন একটা পরিস্থিতিতে পড়তে হচ্ছে আমায়? প্রচণ্ড হতাশ মন নিয়ে যখন উঠতে যাবেন, তখন দরজার বাহির থেকে আওয়াজ আসলো, জয়ের মা সুফিয়া বেগম ডাকছেন, বৌমা, দরজা খোলো। শাশুড়ির গলার আওয়াজ শুনে সেজুতি ভাবির মনে এখন অনেকটা স্বস্তি খুঁজে পেলেন। বৌমা, ভুলে গিয়েছিলাম বলতে, আমার ভাই আমজাদের মেয়ে মনিরার সাথে জয়ের বিয়ের ব্যাপারে আমি আর জয়ের বাবা আমজাদের সাথে এক ধরনের বিয়ের কথা বলে ফেলেছি। তুমি একটু ফোন করে শফিকের মতামতটা নিও। আচ্ছা, এই বলে সেজুতির শাশুড়ি চলে গেলেন। সেজুতি ভাবি দরজাটা লাগিয়ে আবারও গল্প পড়ায় মন দিলেন। খানিকক্ষণ পর আবার দরজায় কটকট শব্দ। সেজুতি ভাবি এবার বিরক্ত ভাব নিয়ে দরজার দিকে তাকালেন। তিনি এবার ক্লান্ত মন নিয়ে আবার দরজাটা খুললেন। দরজা খুলতেই সেজুতি ভাবি দেখলেন শাশুড়ি মা আবারও আসছেন। বৌমা, আসল কথাটা বলতেই ভুলে গিয়েছি, কাল আমজাদ তার পরিবার নিয়ে আমাদের বাড়িতে আসবে, একটু সকাল সকাল ঘুম থেকে ওঠো। জি আচ্ছা। সেজুতি এবার ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, কিন্তু বারবার তাহার মনে একটা ভয় ও শঙ্কা কাজ করছিল। কখন জয় এসে দরজায় ধাক্কা দেয়, এই ভয় নিয়ে সেজুতি ভাবি ঘুমানোর চেষ্টা করছিলেন। রাতে হঠাৎ করে কিভাবে তার 2 চোখের পাতায় ঘুম চলে আসলো তিনি বুঝতেও পারল না। সকালে এক ঝাঁক পাখির গুঞ্জনিতে সেজুতি ভাবির ঘুমটি ভাঙল। চোখ তুলে তাকাতেই লক্ষ্য করলেন ভোরের আলো এসে ঘরে প্রবেশ করছে। আজ অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সেজুতি বলল, হয়তো জয় তার পছন্দের মেয়ে মনিরার সাথে বিয়ে হচ্ছে, এই খুশিতে নিজেকে বদলাতে চাইছে। যাক, বিয়েটা যদি সত্যি হয়ে যায় তাহলে জয়ের এই নোংরামি থেকে সে রেহাই পাবে।
সেজুতি উঠে গিয়ে কিচেনের কাজে মন দিল। সকাল থেকে বাড়িতে বিভিন্ন আয়োজন চলছে। ইতিমধ্যে মেহমানদের জন্য বিশেষ কিছু স্পেশাল আইটেমও বানানো হয়েছে। এদিকে জয় আজ অনেকটা ফুরফুরে মেজাজে রয়েছে, তাই করিমকে নিয়ে বাড়ির এটা সেটা পরিপাটি করে সাজিয়ে রাখছে। ও রান্নাবান্নায় সদাই পত্র এনে এনে দিচ্ছে, সহযোগিতা করছে। দুপুর 12টার দিকে আমজাদ সাহেব ও তার পরিবার জয়দের বাড়িতে উপস্থিত হলেন। জয় ও জয়ের বাবা খানিকটা এগিয়ে গিয়ে তাদেরকে ভিতরে নিয়ে আসলেন। আমজাদ সাহেব ও তার স্ত্রী সেলিনা বেগম, সাথে তার 2 মেয়ে মনিরা ও টুম্পা এবার ঘরের ভিতর প্রবেশ করলো। জয় মিটমিট করে বারবারই মনিরার দিকে তাকাচ্ছিল। সেই 7 বছরের সময় একবার মনিরা আমজাদ সাহেব মানে জয়ের মামার সাথে এই বাড়িতে এসেছিল, কিন্তু আজ অনেক বছর পর এই বাড়িতে পা রাখলো। দেখতেও অনেকটা সুন্দর হয়েছে মেয়েটা। জয় মনিরাকে এতটাই আগ্রহ নিয়ে দেখছিল যেন চোখ ফেরাতেই পারছিল না, তাই ঘুরে ফিরে সে মনিরার দিকে বারবার তাকাচ্ছিল। জয়দের কাজের লোক করিম একে একে সবাইকে নাস্তা দিচ্ছিল। এদিকে রাবেয়া ও পারুল ভানু সেজুতি ভাবিকে কিচেনে সহযোগিতা করছেন। কিছুক্ষণ পর মনিরা ও টুম্পা কিচেনের দিকে গেল। সেজুতি ভাবি মনিরাকে দেখে বললেন, তুমি নিশ্চয়ই মনিরা? হ্যাঁ, আর আপনি নিশ্চয়ই সেজুতি ভাবি? সেজুতি ভাবি একটু হাসি দিয়ে বলল, হ্যাঁ। কেমন আছো তোমরা? ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন? ভালো আছি। আমার বিয়ের সময় তো তোমরা আসোনি, তাই না? ভাবি, আপনাদের বিয়ে ডিসেম্বরে ছিল, তাই আমারও টুম্পার ফাইনাল পরীক্ষার জন্য আসা হয়নি। কেমন আছো টুম্পা? জি ভালো আছি। এদিকে জয়ের মা বাবা আমজাদ সাহেব ও তাহার স্ত্রীর সাথে বিয়ে সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলছিলেন। নিজেদের আত্মীয়তার সম্পর্কটা আরও ঘনিষ্ঠ করার জন্য আমজাদ সাহেব তাহার বোন সুফিয়া বেগমকে বললেন, মেয়ে আমাদের, ছেলেও আমাদের। বুবু, দোলা ভাই, তাহলে বিয়ের দিনক্ষণ আর দূরে না রেখে আমরা একটা তারিখ ঠিক করে ফেলি। সুফিয়া বেগম তার ভাইয়ের কথায় সায় দিয়ে বলেন, সামনের মাসের হলে কেমন হয় জয়ের বাবা? জয়ের বাবা আনোয়ার গাজী তাহার স্ত্রীর কথায় সহমত পোষণ করলেন। অবশেষে জয় ও মনিরার বিয়ের দিনক্ষণ সামনের মাসের 4 তারিখ শুক্রবার ঠিক করা হলো। এদিকে মেহমানদের জন্য টেবিলে খাবার সাজানো হয়েছে। আনোয়ার গাজী ও সুফিয়া বেগম মেহমানদের নিয়ে খাবার টেবিলে বসলেন। সেজুতি ভাবি ও কাজের লোক করিম মিয়া মেহমানদের খাবার বিলি করছে। সেই সময় হঠাৎ জয়ের বড় ভাই শফিক সাহেব বাড়িতে উপস্থিত হলেন। সুফিয়া বেগম ছেলেকে দেখে বললেন, শফিক, তুই এসেছিস বাবা, ভালো করেছিস। ফ্রেশ হয়ে আমাদের সাথে এসে টেবিলে বস, কথা আছে। শফিক সাহেব কোনো কথা না বলেই নিজের ঘরের দিকে গেলেন। এদিকে সুফিয়া বেগম সেজুতি ভাবির দিকে লক্ষ্য করে বললেন, ভালো করেছো বৌমা, শফিককে আসতে বলেছ। তখন সেজুতি ভাবি খুব অবাক হলেন এটা ভেবে, কারণ তিনি শফিক সাহেবকে বিয়ে নিয়ে কিছু তো বলেননি। তাছাড়া কাল রাতে শফিক সাহেবের সাথে সেজুতি ভাবির কোনো কথা হয়নি। তাহলে এইভাবে না জানিয়ে শফিক সাহেব বাড়িতে আসলেন, বিষয়টা সেজুতিকে খুব চিন্তায় ফেললো। এদিকে মেহমানদের খাওয়া দাওয়ার অনেকক্ষণ থেকে চলছে, কিন্তু শফিক সাহেব সেই যে রুমে গেলেন আর ফিরে আসার কোনো নাম নেই। সুফিয়া বেগম এবার তার পুত্রবধূর দিকে লক্ষ্য করে বললেন, বৌমা, যাও তো একবার, এতক্ষণ থেকে শফিক আসছে না কেন? একটু গিয়ে দেখে এসো তো। সেজুতি ভাবি করিমকে বললেন, এদিকটা তুমি সামলে নিও করিম, আমি আসছি। এই বলে সেজুতি তাহার রুমের দিকে গেল। এদিকে সুফিয়া বেগম তার ভাইদের প্লেটে এটা সেটা বারবারই দিচ্ছেন। হঠাৎ সেজুতির রুম থেকে শফিক সাহেবের খুব উচ্চ স্বরে চিৎকার আসলো, এই নোংরা মহিলা, তুই আমার ঘর থেকে বেরিয়ে যা, আমি তোর মুখ দেখতে চাইছি না। ছি 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 সেজুতি, আমার ভাবতেই অবাক লাগছে, তুমি এতটা খারাপ আর নোংরা চরিত্রের। এই বলে তিনি সেজুতির গালে ঠাস করে কয়েকটা চড় বসালেন। এদিকে সুফিয়া বেগম তড়িঘড়ি করে শফিকের রুমে গেলেন। এই শফিক, বাবা কি হয়েছে? বাড়িতে মেহমান আসছে, এমন করছিস কেন? শফিক সাহেব সেজুতিকে লক্ষ্য করে বললেন, আমার রাগে গা জ্বলে যাচ্ছে মা, সরো। আমার অনুপস্থিতিতে আমার ভাইয়ের সাথে এমন অবৈধ সম্পর্ক করতে তোমার বিবেকে বাঁধলো না? ছি সেজুতি, ছি। কি বলছিস বাবা এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে শফিকের বাবা আনোয়ার গাজী শফিকের রুমে আসলেন। ঘরের দরজার বাইরে থেকে আমজাদ সাহেব ও সেলিনা বেগম দাঁড়িয়ে লক্ষ্য করছেন। মনিরা ও টুম্পা ভয়ে হাত ধুয়ে সিটি রুমে বসে শুনছে। তুমি জানো না মা, তোমার গুণধর পুত্র আর এই দুশ্চরিত্রা নারী দিনের পর দিন তোমাদের অগোচরে কতই না কুকর্ম ও নোংরামি করছে। জানি না তাদের এই কুকর্ম কতদিন থেকে চলছে।
শফিক, আস্তে কথা বল বাবা, ঘরে লোক আছে। আনোয়ার গাজী বলল, শফিক, তুই জানলি কি করে বৌমার সাথে জয়ের এমন সম্পর্ক? শফিক তার মোবাইলটি বের করে তার বাবার হাতে দিয়ে বলল, দেখো তোমাদের আদরের সুপুত্র ও গুণধর বউয়ের গুণকীর্তন। ভিডিওটি দেখে সুফিয়া বেগম ইতিমধ্যে অজ্ঞান হয়ে গেলেন। আনোয়ার সাহেব স্ত্রীকে ধরে নিয়ে সিটি রুমে বসালেন, সাথে আমজাদ সাহেবও ছিলেন। সেজুতি ভাবিকে রাবিয়া ও পারুল বানু কিচেনের দিকে নিয়ে গিয়ে দরজা লক করে বসে থাকলো। জয় ইতিমধ্যে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। এদিকে সেলিনা বেগম ও মনিরা সুফিয়া বেগমের মাথায় পানি ঢালছেন। বিকেল তখন 3টে। সুফিয়া বেগম এখন অনেকটাই সুস্থ হয়েছেন। তিনি আমজাদকে লক্ষ্য করে বললেন, ভাই, তুই আমায় ক্ষমা করে দিস। আমি জানতাম না এসব ঘটনা। তোর মেয়েকে আর দাবি করে আটকাবো না। ভালো কোনো পাত্র পেলে বিয়ে দিয়ে দিস। না বুবু, আমার তোমার ওপর কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। আমজাদ ভাই, আমার আজ রাতটা তুই এখানেই থেকে যা। জয়ের ওপর শফিক ও তার বাবা খুব রেগে আছেন। যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। তোর কথা শফিক শোনে আর মান্য করে। তুই থেকে যা ভাই, এটার একটা সমাধান করে দিয়ে যা। এদিকে শফিক কয়েকবার এসে বলে গেছে সেজুতির পরিবারকে ডাকার জন্য। সে পঞ্চায়েত বসাতে চাইছে। ভাই, আমি কিছু বুঝতে পারছি না কি করব এখন। বুবু, চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। সেজুতি আজ সারা দিন থেকে সুফিয়া বেগমের রুমে গুপ্তি মেরে বসে আছেন। এদিকে শফিক প্রচণ্ড রেগে নিজের রুমে একটার পর একটা সিগারেট ধরাচ্ছেন। আনোয়ার গাজী, আমজাদ সাহেব, সুফিয়া বেগম এবং সেলিনা বেগম সিটি রুমে গভীর দুশ্চিন্তায় গম্ভীর হয়ে আছেন। সন্ধ্যা 7টার দিকে মনিরা সুফিয়া বেগমের রুমে গেল। সে লক্ষ্য করল সেজুতি ভাবি প্রচণ্ড কান্নায় ভেঙে আছেন। খানিকক্ষণ দাঁড়িয়ে এবার মনিরা সেজুতির পাশে গিয়ে বসলো। কি বলবে বুঝতে পারছিল না। কিছুক্ষণ নীরবতার পর সেজুতি মনিরাকে লক্ষ্য করে বলল, মনিরা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ ভাবি, বলো, কি বলবেন? সেজুতি ভাবি মনিরাকে বলতে শুরু করলেন, জয় আমাকে বিয়ের কয়েক মাস পর থেকে আমার সাথে নোংরামি করার জন্য উঠে পড়ে লেগেছিল। আমি অনেকবার তাকে শাসালাম, সাবধানও করলাম। তারপরও সে আমার কথা শুনতে চাইল না। দিনের পর দিন সে ব্ল্যাকমেল করে আমাকে তার সাথে নোংরামি করতে বাধ্য করেছে। এই বলে মহিলাটি আরও কান্নায় ভেঙে পড়লেন। মনিরা সেজুতি ভাবির কথাগুলো শুনে অবাক ও বিস্মিত হয়ে রইল, আর মনে মনে বলল, জয় এতটা নীচ আর খারাপ চরিত্রের, ছি। পরবর্তীতে মনিরা বিষয়টা সাথে সাথে তার মা সেলিনা বেগমকেও জানালো। সেলিনা বেগম সেজুতিকে পুনঃ জিজ্ঞাসা করে আমজাদ সাহেবকে সম্পূর্ণ বিষয় বুঝিয়ে বললেন। কাজের লোক করিম আমজাদ অনেক খোঁজাখুঁজির পর জয়কে আজ রাতের ভিতর বাড়িতে উপস্থিত করলো। এদিকে উপস্থিত বাড়ির সকলের সামনে জয়ের বাবা আনোয়ার গাজী জয়কে প্রশ্ন করলেন, সে কি সেজুতিকে বাধ্য করেছে এসব কাজ করতে? জয় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল, কিন্তু আনোয়ার গাজী জয়ের এমন নীরবতায় উচ্চস্বরে চিৎকার করতে লাগলো। এবার জয় তার বাবার পায়ে পড়ে গেল আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আনোয়ার গাজী সবকিছু বুঝতে পারলেন। তিনি তখন প্রচণ্ড রেগে গিয়ে উত্তেজিত হয়ে জয়ের গালে ঠাস ঠাস করে কয়েকটা চড় বসালেন আর বলতে লাগলেন, তোর মতন কুলাঙ্গার ছেলের বাবা আমি, এটা ভাবতেই আমার অবাক লাগছে। এই বলে তিনি জয়কে 2 হাত দিয়ে চড় মারতে থাকলেন। পাশে থাকা আমজাদ সাহেব তিনি আনোয়ার গাজীকে ফেরালেন। আনোয়ার সাহেব চিৎকার করে বললেন, আজকের পর থেকে তোর এই মুখ আমাকে দেখাবি না। তোর জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ। আমি তোকে ত্যায্য পুত্র ঘোষণা করলাম। আনোয়ার গাজী জয়কে চড় মারতে মারতে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। কয়েক বছর পর আজ মনিরা তার স্বামী রোহান সিদ্দিককে নিয়ে বেড়াতে যাবে। অনেক দিন পর রোহান সিদ্দিক সরকারি ছুটি পেয়েছেন, তাই তিনি তার স্ত্রী মনিরাকে নিয়ে একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইছেন। রোহান সিদ্দিক সরকারি আইনি বিভাগের জুনিয়র ম্যাজিস্ট্রেট। সারাদিন এখানে সেখানে ঘোরাঘুরি করে মনিরা তার হাজবেন্ড একটা লেকের পাশে বসে জলরাশির উপভোগ করছিল। এদিকে রোহান সিদ্দিক সময়টাকে স্মরণীয় করে রাখতে বারংবার ছবিগুলো ক্যামেরা বন্দি করছিল। অনেকক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে মনিরার খুব জল তৃষ্ণা পেয়েছে। ইতিমধ্যে হাতে থাকা জলের বোতলে পানিও শেষ। তাই সে তার স্বামী রোহানকে বলল, দেখো তো কোথাও জল পাওয়া যায় কিনা। রোহান সিদ্দিক মনিরাকে বললেন, এখানে দাঁড়াও, আমি দেখছি। রোহান সিদ্দিক একটু আগ বাড়িয়ে সামনে গেলেন। আশেপাশে চোখ বুলিয়ে দেখলেন কোথাও কোনো দোকানপাট নেই।
হঠাৎ দেখলেন একটা লোক ভ্যানে করে ডাব বিক্রি করছেন। তিনি লোকটাকে কাছে ডাকলেন, খানিকটা এগিয়ে গিয়ে মনিরাদের কাছে নিয়ে আসলেন। রোহান সিদ্দিক লোকটাকে বললেন, আমাদের 3টি ডাব কেটে দিন। এদিকে মনিরা রোহানকে ডাব কিনতে দেখে একটু আগ বাড়িয়ে সামনে এলো। চোখ তুলে তাকাতেই ডাব বিক্রেতাকে দেখে মনিরা অবাক ও বিস্মিত হয়ে চেয়ে রইল। এ তো আমাদের জয় ভাইয়া। এ কি অবস্থা হয়েছে ওনার? আগের মতন উজ্জ্বলতা নেই, আর ভ্যানে ভ্যানে ঘুরে ঘুরে এখানে সেখানে ডাব বিক্রি করছেন। জয়কে এই অবস্থায় দেখে মনিরার চোখের জল যেন নিমেষেই টলমল করে উঠল। এদিকে জয় আপন মনে নিচের দিকে তাকিয়ে ডাবগুলো কেটে কেটে রোহান সিদ্দিকের হাতে দিচ্ছিল। এবার রোহান সিদ্দিক তাকে ডাবের টাকা পরিশোধ করতেই জয় তার ভ্যান গাড়ি ঘুরিয়ে চলে যাচ্ছিল। সেই সময় মনিরা জয়কে ডাকলো, জয় ভাইয়া। জয় অবাক হয়ে পিছনের দিকে তাকালো। পিছন ফিরে তাকাতেই চোখের সামনে এভাবে মনিরাকে দেখে জয় অতিশয় বিস্মিত স্তম্ভিত হয়ে গেল। কিছুক্ষণ জয়ের মুখ থেকে কোনো কথাই বের হলো না। জয় মনিরার দিকে তাকাচ্ছিল, আর তাকে দেখে বেশ বুঝতে পারছিল মনিরা আজ তার স্বামীকে নিয়ে অনেকটা সুখে আছে। যদিও একটা সময় সেই মানুষটির সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু নিয়তি বড়ই অদ্ভুত। জয় তার মনের গহীনে থাকা জ্বলন্ত আগুনে বারবার অনুশোচনার দাহনে এবার নিজেকে পোড়ালো। এবার মনিরা জয়কে লক্ষ্য করে বলল, জয় ভাইয়া, তোমার এমন অবস্থা কেন? আর এখানে কোথায় থাকো তুমি? সেই যে বাড়ি থেকে গেলে, বিগত 8 বছর কারোর সাথে তোমার কোনো যোগাযোগ নেই। এই তো আছি, বেশ আছি। ছন্নছড়া ঘর বাড়ি বিহীন লোকের যেভাবে দিন যায় সেভাবেই দিন যাচ্ছে। এ কি হাল হয়েছে তোমার? দেখে চেনাও যায় না। জয় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সব আমার অদৃষ্টের লিখন। মনিরা তার স্বামীকে ফিসফিস করে বলল, তোমাকে আমার এক ভাইয়ের কথা বলেছিলাম না, ইনিই সে। রোহান সিদ্দিক জয়ের দিকে তাকিয়ে বললেন, কেমন আছেন? তোমার সম্পর্কে আমি মনিরার মুখ থেকে সব কিছু শুনেছি। খুব খারাপ লাগছে আজ আপনাকে এইভাবে দেখে। চলুন আজ আমাদের সাথে দুপুরের খাবার খাবেন। না থাক ভাইয়া, তুমি এখানে কোথায় থাকো জয় ভাইয়া? এই পাশের কোর্ট পয়েন্টের মোড়ে একটা ভাড়াটিয়ার বাসায় এক রুম নিয়ে থাকি। একা? জয় একটু হেসে বলল, আমার 2 বছরের এক ছেলে আছে। মনিরা রোহান সিদ্দিকের দিকে তাকিয়ে বলল, চলো না আমরা তাদের ওখানে যাই। মনিরা রোহান সিদ্দিক জয়ের বাসার দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। তখন হাঁটতে হাঁটতে জয় মনিরাকে জিজ্ঞেস করলো, বাবা মা কেমন আছেন? মনিরা কিছুক্ষণ চুপ থাকলো। জয় পুনরায় জিজ্ঞেস করলো, মনিরা কিছু বলছো না কেন? অনেকক্ষণ নীরবতার পর মনিরা বলল, তুমি চলে যাওয়ার পর থেকে ফুপি প্রায় দিন তোমার কথা ভেবে কাঁদতেন। আমরা যখনই ফুপিদের বাসায় যেতাম দেখতাম ফুপি অঝরে চোখে জল ফেলতেন তোমার কথা ভেবে। বিগত 2 বছর আগে হঠাৎ রাতে ঘুমানোর পর মাঝ রাতে ফুপি স্ট্রোক করেন। জয় এবার প্রচণ্ড ব্যাকুল হয়ে বলল, মায়ের কি হয়েছে? বল মনিরা, কি হলো বলছো না কেন? হাসপাতালে নেওয়ার পর ফুপি রাস্তায় মারা যান। জয় এবার প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ল। রোহান সিদ্দিক তার কাঁধে হাত দিয়ে বারবারই সান্ত্বনা দিতে লাগলেন। বাবা কেমন আছেন? ফুপা আছেন কোনো রকম, শরীরে নানান রোগ ব্যাধিতে দিন যাচ্ছে ওনার। তবে আগের মতন আর হাঁটতে পারে না, বাসায় সবসময় থাকেন। জয় এবার অনেকটা সংকোচ বোধ করছিল যে সেজুতি বাবির কথা জিজ্ঞেস করবে কিনা, কিন্তু তার ব্যাকুল হৃদয়ের ছটপটানিতে একটা পর্যায়ে জয় মনিরাকে জিজ্ঞেস করলো, ভাইয়া কেমন আছে? শফিক ভাই ও সেজুতি ভাবির সংসার জীবনে এখন তেমন একটা ভালো যাচ্ছে না। হয়তো তারা সংসার আগের মতন সুখী নন। শুনেছি শফিক ভাই প্রায় সময় সেজুতি ভাবির ওপর অত্যাচার করেন। মহিলাটি নীরবে তা সহ্য করে। শফিক ভাইয়ের সাথে সংসারটা কোনো রকম চালিয়ে যাচ্ছেন। জয় এবার প্রচণ্ড কষ্ট আর আর্তনাদ বুকে ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস ফেলল, আর তার চোখ থেকে জলগুলো অঝরে গড়িয়ে পড়তে লাগলো। জয় এবার চোখ বন্ধ করে নিজেকে ধিক্কার দিল বারবারই, আর ওপরের দিকে চেয়ে বলতে লাগলো, বিধি যেন আমার মতন জীবন আর কারণ না হয়। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।